তো আজকে আমরা সাবান অংশ থেকে শুরু করব। আমরা গতকাল এতটুকু পড়েছিলাম, হ্যাঁ। তো এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে সিকিউর জন্য। সাবান, তারপর লাস্টে গিয়ে আমাদের যেটা গ্লাস ক্লিনার অংশটা আছে এটা, দেন ডিটারজেন্ট। এই অংশগুলা প্রচন্ড গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, সিকিউরিতে প্রচুর পরিমাণ আসে। তো দেখো, আমাদের সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা উচ্চতর ফ্যাটি অ্যাসিড। তো পরীক্ষা আসে সাবান কি, পরীক্ষায় ক নাম্বারে আসে, ক নাম্বারে আসে সাবান কি, সাবান কি। তো সাবান কি যদি ক নাম্বার আসে, উত্তর দিবে কি, সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড তো জানো, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে যেখানে আমাদের কি থাকবে, যেখানে আমাদের COOH থাকবে, যেখানে কি থাকবে, COOH থাকবে। তো আমরা এটা জানি, আমাদের ফ্যাটি অ্যাসিডের যেটা কার্যকরীমূলক এটা, এটা থাকলে আমাদের কি হয়, এটা ফ্যাটি অ্যাসিড হয়। তো আমরা জানি এটা হচ্ছে কি, CH4 হচ্ছে কি একটা অ্যালকেন, যেটাকে আমরা এক্স্যাক্টলি বললে হয় মিথেন। তো অ্যালকেন থেকে যখন আমরা কি সরাবো, একটা হাইড্রোজেন সরাই ফেলবো, তখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি অ্যালকাইল। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যালকাইল। তাহলে আমাদের ছিল অ্যালকেন, অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন সরাই ফেলছি, তখন আমরা পাইছি কি অ্যালকাইল। এই ক্ষেত্রে মিথেন থেকে পাইছি কি মিথাইল। এই অ্যালকাইলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আর দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে। তো এই আর, আর যদি তোমার এই ক্ষেত্রে এক হয়, আর 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 যদি এখানে এক কার্বন বিশিষ্ট হয় তাহলে তার নাম হবে মিথাইল, আর যদি দুই কার্বন বিশিষ্ট হয় তার নাম হবে ইথাইল, আর যদি তিন কার্বন বিশিষ্ট হয় প্রোফাইল। মানে আর কত কার্বন বিশিষ্ট সেটার উপর ডিপেন্ড করবে এটার নাম কি হবে সেটা। বুঝে গেছে। এখন আমি বলতে চাচ্ছি, এই আর এর সাথে একটা হাত খালি, ওই আর এর খালি হাতে তুমি যেটা বসাবো সেটার উপর ডিপেন্ড করে এটার নাম কি হবে সেটা। সাপোজ তুমি যদি কার্যকরীমূলক হিসেবে ওয়েজ বসাও, এটার নাম হয়ে যাবে অ্যালকোহল। তুমি যদি কার্যকরীমূলক হিসেবে CHO বসাও, এটার নাম হয়ে যাবে অ্যালডিহাইড। তুমি যদি কার্যকরীমূলক হিসেবে COOH বসাও, এটার নাম হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ফ্যাটি অ্যাসিড। বুঝে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিডের লবণ মানে কি। তো আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে সাপোজ RCOOH, এবং আমি কি দিলাম, এটা একটা অ্যাসিড। এটা কি, এটা একটা অ্যাসিড। অ্যাসিডের সাথে আমি কি দিব, ক্ষার দিব। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। তো এই জায়গায় খেয়াল করো, আমি কি করব, আমার আমার কাজ হচ্ছে কি এই জায়গাটাতে আমাদের লবণ উৎপন্ন করা। কিভাবে উৎপন্ন করে, আমাদের এখানে অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া করবে। অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। তাহলে কি হবে দেখো, সুন্দরভাবে এখান থেকে তুমি হাইড্রোজেনটা সরাই নাও। এসিড থেকে, এসিড আমরা কি জানি, এসিড আমরা জানি হাইড্রোজেন দান করবে। এসিড সবসময় কি দান করে, এসিড সবসময় হাইড্রোজেন দান করবে। এসিড হাইড্রোজেন দান করতেছে, আচ্ছা। সেখান থেকে হাইড্রোজেনটা সরে যাবে। হাইড্রোজেন সরে গেলে একটা হাত খালি, একটা হাত খালি। এখান থেকে ওয়েজ সরে যাবে। আমরা জানি ক্ষার সবসময় কি দান করে, ওয়েজ দান করে। এই হাইড্রোজেন এবং ওয়েজ মিলে এদিকে কি গঠন করবে জানো, পানি গঠন করবে। ঠিক আছে, পানির সাথে থাকলো। এখানে কি খালি দেখো তো, এখানে RCOO হয়ে গেছে। হাইড্রোজেনটা তুমি সরাই ফেলছো, একটা হাত খালি, ওই খালি হাতে সোডিয়ামটা গিয়ে বসে যাবে। ওই খালি হাতে কে বসে যাবে, সোডিয়ামটা গিয়ে বসে যাবে। তাহলে এটা কি পাইলা জানো, এটা হচ্ছে আসলে তুমি যে অ্যাসিডটা নিলা, তুমি যে ফ্যাটি অ্যাসিডটা নিলা, ওই ফ্যাটি অ্যাসিডের লবণ। তুমি তো আগেই বলেছো প্রশমন বিক্রিয়া করে কে কে, অ্যাসিড এবং ক্ষার। এই যে আমি একটা অ্যাসিড নিলাম, আমি একটা ক্ষার নিলাম, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের সাথে লবণ এবং পানি উৎপন্ন করলো। এই লবণটা হচ্ছে মূলত এই ফ্যাটি অ্যাসিডের লবণ। বুঝে গেছে। তাহলে RCOONA, RCOONA এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের লবণ। এখানে এটার নাম কি হবে সেটা ডিপেন্ড করবে আর কত কার্বন বিশিষ্ট সেটা। আর যদি এক কার্বন বিশিষ্ট হয়, এটা হবে ইথাইল। আমাদের তখন আমরা সোডিয়াম ইথানোয়েট এরকম নাম, নামে তাকে ডাকবো। তাহলে এটা ডিপেন্ড করবে আর এর কার্বন সংখ্যার উপরে। তো এটা যখন উচ্চতর আর বলবে, মানে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলবে, তার মানে বোঝাচ্ছে আরটা আসলে অনেক বেশি। সাপোজ আর এর মানটা 10-এর উপরে হবে, মানে আর এর মানটা 10-এর উপরে। আমরা পড়ছি না, তোমার 5 হলে প্যান্ট, 6 হলে হ্যাক, 7 হলে হ্যাপ। এভাবে আর এর মানটা, মানে কার্বন সংখ্যাটা 10-এর উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। এটা কি, এটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। মানে তুমি এখানে একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড নিবা, উচ্চতর ফ্যাটি অ্যাসিড মানে এটা 10-এর উপরে
উপরে যাবে কার্বন সংখ্যাটা, আর এর কার্বন সংখ্যাটা কতর উপরে যাবে, 10-এর উপরে যাবে। আর এর কার্বন সংখ্যাটা 10-এর উপরে গেলে যেটা পাবা সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে তুমি যখন একটা ক্ষার বিক্রিয়া করাবা, প্রসারণ বিক্রিয়ায় উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করবে, যেটাকে তুমি বলছো RCOO। RCOO। তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। দেখো, সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এই যে RCOO। তাহলে এটা কিভাবে আসছে আমরা দেখছি, এটা আসছে কিভাবে, ওই যে RCOOH থেকে, RCOOH থেকে এইচটা সরে গিয়ে এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামটা বসছে। এই যে RCOO পাইছি, আমরা RCOO পাইছি, এই যে RCOO পাইছি কিভাবে, এভাবে আমরা প্রশমন বিক্রিয়া পাইছি। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা ফ্যাটি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ, এই ক্ষেত্রে তুমি এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়াটা করছো, তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, এক্ষেত্রে পটাশিয়ামটা যাবে, এক্ষেত্রে কে যাবে, পটাশিয়ামটা যাবে। বুঝে গেছে? ওকে, তাহলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা পটাশিয়াম লবণ পাবো। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ পাবো। এই যে এখানে আমাদের আর হচ্ছে মূলত অ্যালকাইল মূলক। এই আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, কারণ আমরা জানি একটা অ্যালকেন থেকে একটা, আমরা যখন সোডিয়াম একটা হাইড্রোজেন নিয়ে নিব, তখনই আমরা মূলত এখানে আর হয়ে যাবে এটা। তো এন এর মানটা আমাদের 12 থেকে 18 পর্যন্ত হইতে পারে। এন এর মানটা কত হইতে পারে, 12 থেকে 18 পর্যন্ত হইতে পারে এটার ভ্যালু। যেহেতু উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলছে না, উচ্চতর ফ্যাটি অ্যাসিড মানে কি, তোমার এখানে কার্বন সংখ্যা অনেক বেশি হবে, তাহলে 12 থেকে 18 পর্যন্ত, এটা মনে রাখতে হবে। তাহলে সাবানের ক্ষেত্রে আমাদের এখানে আর বা অ্যালকাইলের মান কত হইতে পারে, অ্যালকাইল মূলকের আর এর ভ্যালুটা 12 থেকে 18 পর্যন্ত হইতে পারে। তো সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত, তাহলে আমরা সচরাচর যে সাবানটা সম্পর্কে দিয়ে পড়বো সেটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবান, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে 17টা। এটার সংকেতটা ভালোভাবে মাথায় রাখবা। সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত হচ্ছে C17 হাইড্রোজেন 35 COO। তাহলে স্বাভাবিক যে সংকেত এটা পড়ছি আমরা CnH2n+1 COO। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যেটা সংকেত। তাহলে যখন আমাদের এখানে কার্বন সংখ্যা এর মান 17 হবে, যখন তোমাকে 17 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন দেওয়া থাকবে, ওই ক্ষেত্রটার নাম হয়ে যাবে C17। এটা হবে কত, 17 × 2 = 34, 34 থেকে 35, হাইড্রোজেন 35 COO। তাহলে এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবান। এই সাবানটার নাম কি, সোডিয়াম স্টিয়ারেট সাবান। এই সাবানটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবান। সংখ্যাটা ভালোভাবে মাথায় রাখবা। কার্বন 17 হাইড্রোজেন 35 COO। কার্বন 17 হাইড্রোজেন 35 COO। এটা হচ্ছে আমাদের সোডিয়াম স্টিয়ারেট সাবান। সেম ভাবে তুমি পটাশিয়াম স্টিয়ারেটও বলতে পারো। এক্ষেত্রে যদি তুমি সোডিয়ামটা বাদ দিয়ে পটাশিয়ামটা বসাও, বাকি সব ঠিকঠাক থাকবে। C17 হাইড্রোজেন 35 পটাশিয়াম। তাহলে সবগুলা এখানে জাস্ট আমি সোডিয়ামটাকে বাদ দিয়ে যদি পটাশিয়াম বসাই দিই, তাহলে আমাদের হয়ে যাবে এটা পটাশিয়াম স্টিয়ারেট সাবান। পটাশিয়াম স্টিয়ারেট সাবান। তো সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত হচ্ছে এটা, পটাশিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত হচ্ছে আমাদের এটা। তেল এবং বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে। এখন আমরা দেখছি আসলে এই সাবানটা কিভাবে তৈরি করবা। তেল বা চর্বির সাথে তেল বা চর্বির সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা অলরেডি দেখিয়েছি, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, না হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে। এই গ্লিসারিনও কিন্তু তৈরি হয়ে যায় ক্ষেত্রে। গ্লিসারিন গ্লিসারিন তোমরা অবশ্যই চিনো। গ্লিসারিন হচ্ছে আমরা যেটা ওই যে তোমার ময়শ্চারাইজার, অ্যান্টি ময়শ্চারাইজার ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করে আর কি, ওই যে অ্যান্টি ময়শ্চারাইজার মেয়েরা বেশি ব্যবহার করে এটা, তোমার ত্বকে সফট থাকার জন্য আর কি। শীতকালে তো আমরা ছেলেরাও ইউজ করি লিপ জেল হিসেবে গ্লিসারিনটা। তো আমরা সচরাচর যেটা লিপ জেল ইউজ করি ভ্যাসলিন, ওই ভ্যাসলিনে মূলত আমাদের গ্লিসারিনটা থাকে। তবে অনেকে ডিরেক্ট গ্লিসারিন ইউজ করে, ডিরেক্ট গ্লিসারিনটা ইউজ করা যায়। ঠিক আছে? তো এটা মেয়েরা অনেকে মেকআপের জন্য ইউজ করে, বা ময়শ্চারাইজার ঠিকঠাক রাখার জন্য হাত পায়ের, ওটাও ইউজ করে ডিরেক্ট গ্লিসারিনটা। তো সাবান এবং গ্লিসারিন কিন্তু তৈরি হয় এখানে। তাহলে আমাদের সাবান নিয়ে পড়ছে এখানে মূলত। তাহলে এই যে এখানে তুমি তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাবান এবং গ্লিসারিন তৈরি করতেছো। এই সাবান এবং গ্লিসারিন তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে। তোমাদের ক নাম্বার কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সাবানায়ন কি।
খুবই আসে এটা। তাহলে সাবানায়ন হচ্ছে সাবান এবং গ্লিসারিন তৈরির একটা প্রক্রিয়া, যেখানে আমরা তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাবান এবং গ্লিসারিন তৈরি করে থাকি। তাহলে সাবানায়ন প্রক্রিয়ায় প্রাপ্ত সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে গ্লিসারিন পাত্রের মধ্যে নিচে অবস্থান করে। তাহলে এবার তুমি সাবান প্লাস গ্লিসারিন তৈরি করলা। সাবান প্লাস গ্লিসারিন তৈরি করে এখান থেকে তোমাকে সাবানটা আলাদা করতে হবে না। তার কারণ তোমার কাজ কি, তোমার ফাইনাল প্রোডাক্ট হওয়া উচিত সাবান। তুমি এখানে শিল্পে চাচ্ছ কি সাবানটা তৈরি করতে। তাহলে তোমাকে এখন, তুমি সাবানায়ন প্রক্রিয়ায় তো সাবান প্লাস গ্লিসারিন দুইটাই তৈরি হয়ে গেল। এখান থেকে তোমাকে গ্লিসারিনটা আলাদা করতে হবে। কিভাবে আলাদা করবা? ওই যে সাবান, এই প্রক্রিয়ায় সাবানায়ন প্রক্রিয়ায় প্রাপ্ত সাবান এবং গ্লিসারিন মিশ্রণকে তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করবে, এখানে লবণ যোগ করবা। সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করলে গ্লিসারিন কি করবে, পাত্রের নিচে অবস্থান করবে এবং প্রিসিপিটেট হবে এটা। এবং সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একত্র হয়ে পাত্রের উপরের ঘিরে কেকের আকারে বেশি ওঠে। মানে সাবানের অণুগুলো দেখবা পাত্রের উপরে এসে জাস্ট বেশি উঠতেছে। তাহলে একে সুফ কেক বলা হয়। তাহলে এটা একটা পরীক্ষা আসতে পারে, সুফ কেক কি? যখন আমরা সাবানায়ন প্রক্রিয়ায় সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের সাথে সোডিয়াম ক্লোরাইড যোগ করব, গ্লিসারিন নিচের পাত্রে অবস্থান করে, পাত্রের নিচে অবস্থান করে, এবং সাবান অণুগুলা সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে পাত্রের উপরের দিকে কেকের আকারে বেশি ওঠে, এটাকে আমরা বলবো সুফ কেক। এই সুফ কেককে চাকতির সাহায্যে ছেঁকে পৃথক করে বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে বিভিন্ন আকৃতির সাবান তৈরি করা হয়। এভাবে আলটিমেটলি তখন তুমি ওই কেক আকারের সুফটাকে উপরে তুলে এটাকে এবার তুমি বিভিন্ন শেপ দিয়ে এটাকে সাবান তৈরি করবা। এবং এটার বিভিন্ন প্রসেস, যখন আমরা টয়লেট সাবান বানাবো, ওই ক্ষেত্রে সাথে বিভিন্ন সুগন্ধি মিশ্রিত করা হয়, যাতে একটু আমাদের ঘ্রাণটা ভালো আসে। তারপর বিভিন্ন কালার ইউজ করা হয়, যাতে কালার আসে একটা, দেখো না বিভিন্ন কালারের বিভিন্ন সুগন্ধি সাবান পেতে। ওখানে কিন্তু এই প্রক্রিয়া শেষে ওখানে তোমার বিভিন্ন সুগন্ধি ইউজ করা হয়, সুগন্ধি মিশানো হয়, যাতে সাবানটা সুগন্ধি হয়। তো প্রসেসটা মূলত এমন যে তুমি ফার্স্টে কি করতেছো দেখো, তাহলে আমাদের র প্রোডাক্ট কি কি লাগতেছে এখানে। র মেটেরিয়াল হচ্ছে তেল বা চর্বি লাগবে। তেল বা চর্বি তুমি নিজেও বাসায় করতে পারো যদি তোমার ইনস্ট্রুমেন্ট গুলা থাকে। তেল বা চর্বি লাগবে, তোমার গরুর তেল, গরুর চর্বি হোক, গরুর চর্বি, মহিষের চর্বি। তাহলে তেল বা চর্বির সাথে তুমি কি দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার দিবা, খুবই শক্তিশালী ক্ষার, কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার দিবা। তাহলে এখানেই তুমি সাবান গ্লিসারিন পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের খুবই সহজ একটা বিক্রিয়া। তুমি দুইটা ইনস্ট্রুমেন্ট লাগতেছে তোমার সাবান তৈরি করার জন্য। সেটা হচ্ছে তোমার তেল বা চর্বির সাথে চর্বি, চর্বির সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাবা। তাহলে এগুলো বিক্রিয়া করে তোমার সাবান এবং গ্লিসারিন তৈরি হয়ে যাবে। এই সাবান এবং গ্লিসারিনের মিশ্রণ থেকে এবার তোমাকে গ্লিসারিনটা আলাদা করতে হবে। তাহলে তোমাকে এই দুইটাই কিন্তু আলাদাভাবে ইউজ করা যাবে। সাবানও আমাদের দরকার হয়, গ্লিসারিন আমাদের ভ্যাসলিনের দরকার হয়। তাহলে সাবানও আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, গ্লিসারিন আমাদের প্রয়োজনীয় জিনিস, কোনোটা কিন্তু ফেলনার না। তাহলে এই বিক্রিয়া যে গ্লিসারিন তৈরি হলে এটাকে আমরা কাজে লাগাইতে পারবো। তাহলে সাবানটাকে আমরা আলাদা করব, গ্লিসারিনটাকে আলাদা করব। কিভাবে করব? এটা হচ্ছে আমাদের সাবান এবং গ্লিসারিনের যে মিশ্রণ, ওখানে আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করব। সোডিয়াম ক্লোরাইড যোগ করার পরে গ্লিসারিনটা পাত্রের নিচে অবস্থান করবে, এবং সাবানের অণুগুলা সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে উপরের দিকে কেক আকারে বেশি উঠবে। ওই যে কেক আকারে বেশি ওঠা সাবানটাকে তুমি আলাদা করে ফেলবা, এটাকে সুফ কেক বলবা। এবং ওই সুফ কেককে তুমি বিভিন্ন আকৃতির সাবানে পরিণত করবা। তাহলে তুমি একদম পিওর সাবান পেয়ে গেলা, আর পাত্রের তলায় গ্লিসারিন পেয়ে গেলা। এভাবে সাবান এবং গ্লিসারিনকে তুমি আলাদা করে পৃথক করলা। বুঝতে পারছো টোটাল প্রসেসটা? তাহলে দেখো, আমি যদি বিক্রিয়ায় একটু দেখাই। ফার্স্টে তোমার চর্বি, চর্বি বা জি। চর্বি বা তেল, চর্বি বা তেলের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা। তোমার তৈরি হবে সাবান প্লাস গ্লিসারিন, দুইটাই তৈরি হবে। সাবান প্লাস গ্লিসারিন, এই জায়গাটাতে গ্লিসারিন, সাবান প্লাস গ্লিসারিন দুইটাই তৈরি হবে। এই সাবান প্লাস গ্লিসারিনের মিশ্রণ থেকে এখন তোমাকে গ্লিসারিনটা আলাদা করতে হবে। কিভাবে করবা? এই সাবান প্লাস গ্লিসারিনের মিশ্রণ থেকে, সাবান প্লাস গ্লিসারিন, এই সাবান প্লাস গ্লিসারিনের মিশ্রণ থেকে তুমি এখন সোডিয়াম ক্লোরাইড যোগ করবা। সোডিয়াম ক্লোরাইড যোগ করলে এই সাবানটা এই গ্লিসারিনটা পাত্রের তলায় জমে থাকবে। এই যে এই গ্লিসারিনটা পাত্রের তলায় জমে থাকবে, গ্লিসারিনটা পাত্রের তলায় জমে থাকবে, সাবানটা উপরে এরকম বেশি উঠবে কি আকারে, কেক আকারে। ওই কেকটা যখন তুমি আলাদা করবা, তুমি একদম পিওর সাবান পেয়ে যাবা, গ্লিসারিন পাত্রের তলায় পড়ে থাকবে। তাহলে এভাবে তুমি সাবান এবং গ্লিসারিনকে আলাদা করে ফেললা। ফাইনালি তুমি সাবান পেয়ে গেলা। দেন এটাকে তুমি বিভিন্ন সাইজ দাও, বিভিন্ন শেপ দাও, তুমি ইচ্ছা মতো সাবান তৈরি করো। আচ্ছা, তো এই সাবান আমরা কি জন্য ইউজ করব, এটাতে আসি। সাবান একটা পরিষ্কারক দ্রব্য,
বা যা তেল, এইগুলা আসবে পরীক্ষায়। এগুলো ভালোভাবে বুঝে নিও, বুঝার বিষয়, মুখস্থ করার কিছু না। আশা করি আমি বারবার বলাতেই তোমাদের মুখস্থ হয়ে গেছে। বেশি বিষয় না। চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সাবান প্লাস গ্লিসারিন, এর সাথে সোডিয়াম ক্লোরাইড দিবা, আলাদা করে ফেলবা। এটাই প্রস্তুতির প্রক্রিয়া, সাবান তৈরির প্রক্রিয়া। আচ্ছা, সাবান একটা পরিষ্কারক দ্রব্য, বা যা তেল বা চর্বি বা ক্ষারের সাথে, ক্ষার থেকে প্রস্তুত করা হয়। তাহলে সাবান প্রস্তুত করা হয়েছিল কিন্তু আমাদের কি থেকে? তেল বা চর্বি থেকে। সাবান প্রস্তুত করা হয়েছিল তেল বা চর্বি থেকে। এই সাবান দিয়েই আমরা আবার তেল চর্বি পরিষ্কার করব, ঠিক আছে? তাহলে সাবানের কাজ কি? সাবান কাজ করবে তেল এবং চর্বির উপর, মূলত তারা তেল এবং চর্বিকে পরিষ্কার করবে। তাহলে দেখো, একদম প্রস্তুত করা হয়েছিল কিন্তু তেল চর্বি থেকে সাবানটাকে প্রস্তুত করা হয়েছিল কিন্তু তেল চর্বি থেকে। এবং এরা পরিষ্কারও করবে আবার তেল চর্বি। ব্যবহার উপর ভিত্তি করে সাবানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রসাধনী সাবান, একটা হচ্ছে লন্ড্রি সাবান। তাহলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রসাধনী সাবান, এটাকে আমাদের অনেক সময় টয়লেট সাবানও বলা হয়, টয়লেট সুপও বলা হয়। এটাকে কি বলা হয়? টয়লেট সুপও বলা হয়। তোমরা যে সাবানগুলা এখান থেকে কিনে আনো, লাক্স, তারপর মেরিল, যে বিভিন্ন সাবান কিনে আনো, ওখানে দেখবা, ওখানে একটা যে উপরের আবরণী থাকে, সাবানের প্যাকেটে লেখা থাকবে, ভালোভাবে পড়ে দেখবা, ওখানে টয়লেট সুপ লেখা আছে। আর লন্ড্রি সাবান হচ্ছে যেটা আমরা কাপড় কাচার জন্য ব্যবহার করব, ওটা। তো টয়লেট্রিস মানে তো বুঝো, টয়লেট আমি বললাম একবার, টয়লেট এবং টয়লেট, তাহলে এটা টয়লেট স্যুপ কেন বলা হয়? এটাকে টয়লেট স্যুপ, মানে আমরা যে সাবানটা ইউজ করি, এইটাকে টয়লেট স্যুপ বলা হয়। টয়লেট, এই যে টয়লেট স্যুপ। তো এই সাবানটাকে আমরা যে লাক্স বলো, মেরিল বলো, এই সাবানগুলোকে কি বলা হয়? এই সাবানগুলোকে বলা হয় টয়লেট স্যুপ। এগুলোকে টয়লেট স্যুপ বলা হয় কারণ এটা একটা টয়লেট্রিস সাবস্টেন্স। এটা একটা কি? এটা একটা টয়লেট্রিস, এটা একটা টয়লেট্রিস প্রোডাক্ট সাপোজ। তো এই টয়লেট্রিজ এর জন্য এটাকে টয়লেট স্যুপ বলা হয়। টয়লেট্রিজ এগুলা কাকে বলা হয় আমরা জানি। যেটা আমরা আহ, যে তোমার ওয়াশরুমে, যেখানে আমাদের বাথ, মানে আমরা যে বাথরুমের সাথে যেখানে টয়লেট্রিজ থাকবে, টয়লেট্রিজ প্রোডাক্ট থাকবে, ওই যে সাবান বা স্যুপ, ওখানে শ্যাম্পু, আমাদের যে গ্লিসারিন, মানে আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো দরকার হয়, ফেস ওয়াশ, যেই প্রোডাক্টগুলো দরকার হয়, ওগুলা ওখানে থাকবে। ওয়াশরুমে যেই প্রোডাক্টগুলো দরকার হয়, ওগুলো যেখানে থাকবে, ওটা হচ্ছে টয়লেট। হ্যাঁ, টয়লেটে টয়লেট্রিজ থাকবে। আর লেট্রিন হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা প্রাকৃতিক কাজ সারি, যেখানে প্রাকৃতিক কাজ সারবো, ওটাই হচ্ছে আমাদের লেট্রিন। তাহলে টয়লেট এবং লেট্রিনের মাঝে পার্থক্য আছে। টয়লেট হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বোঝাবে ওয়াশ, মেনলি ওয়াশরুম বা বাথরুম আমরা যেটাকে বলি, ওটা বোঝাবে। এবং ওই ক্ষেত্রে শুধু বাথরুম না, বাথরুম হচ্ছে শুধু বাথের জন্য। এটা বাথের সাথে সাথেও আমাদের টয়লেট্রিজ বিভিন্ন প্রোডাক্ট একসাথে ইনক্লুডেড থাকবে। তো ওটা হচ্ছে আমাদের টয়লেট স্যুপ। টয়লেটে যে স্যুপ, ওটাই হচ্ছে টয়লেট স্যুপ। এটা ওয়ান কাইন্ড অফ টয়লেট্রিজ। তো এক্ষেত্রে আমরা প্রসাধনী সাবান হিসেবে জানছি এই টয়লেট স্যুপকে। আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য যেসব সাবান ব্যবহার করি, তাদেরকে প্রসাধনী সাবান বলা হয়। তাহলে আমরা আমাদের ত্বককে যে পরিষ্কার করার জন্য যে সাবান ব্যবহার করব, তাদেরকে প্রসাধনী সাবান বলি। লন্ড্রি সাবান কি? কাপড় চোপড় পরিষ্কার করার জন্য আমরা যেসব সাবান ব্যবহার করি, তাদেরকে কাপড় কাচা সাবান বা লন্ড্রি সাবান বলা হয়। সাবান তৈরির সময় গ্লিসারিনের সাথে আমরা সাবানের সাথে গ্লিসারিনও কিন্তু তৈরি হয়, এটা আমরা দেখেছি। আমরা দুটো প্রোডাক্ট পাই একসাথে সাবানায়ন প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে সাবান, একটা হচ্ছে গ্লিসারিন। তো সাবান বা গ্লিসারিনের মিশ্রণের সাথে তেল বা চর্বি বা ক্ষার, তেল চর্বি বা ক্ষার ইত্যাদি থেকে যেতে পারে। মানে তুমি সাবানায়ন প্রক্রিয়া কি তৈরি করলা? সাবানায়ন প্রক্রিয়ায় সাবান প্লাস গ্লিসারিন তৈরি করলা, সাবান প্লাস গ্লিসারিন। এখানে কিন্তু তোমার আহ এখানে তোমার কিন্তু তেল বা চর্বি রয়ে যেতে পারে। মানে তুমি তেল বা চর্বি থেকে তেল প্লাস চর্বি এবং এর সাথে ক্ষার মিশায়া, তেল চর্বি বা ক্ষার, ক্ষার মানে কাকে দিছো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। তেল বা চর্বির সাথে ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি মিশিয়ে তো তুমি সাবানয়ন প্রক্রিয়ায় সাবান প্লাস গ্লিসারিনের মিশ্রণ তৈরি করলা। তারপর এটার সাথে সোডিয়াম ক্লোরাইড দিলা পরবর্তীতে। তো এই প্রক্রিয়ায় সাবানয়ন প্রক্রিয়া সাবান প্লাস গ্লিসারিনের সাথে কিন্তু অল্প পরিমাণে তেল বা চর্বি রয়ে যেতে পারে। এগুলাকে সাবানকে আলাদা করা হয়। তাহলে এগুলা থেকে আমাদের সাবানকে আলাদা করা হবে। এই আলাদা করার সময় যদি সাবানের মধ্যে অধিক তেল বা চর্বি থেকে যায়, তখন সাবানের মধ্যে তৈলাক্ত ভাব থেকে যায়। এই সাবান ব্যবহারের সময় তেমন কোনো ফেনা উৎপন্ন করে না। যদি সাবানের মধ্যে অধিক পরিমাণে ক্ষার থেকে যায়, তবে এই সাবান ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়। এখন আসো,
আমরা যে সাধারণত বাংলা সাবানটা ইউজ করি, মানে গোল্লা সাবানটা ইউজ করি, এই সাবানটা দেখা যায় আম্মুরা কিন্তু এটা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। মানে আমি তো এখানে রংপুরে থাকি, আমাদের চিটাগাং এর সাবানগুলা বেশ মানে শক্ত। এখানে এখানে ওই সাবানগুলো আমি পাই নাই। আমি ৪-৫ গোল একসাথে বাড়ি থেকে নিয়ে আসছি। ওই গোল্লা, গোল্লা সাবানগুলা আরকি। বড়, বড় সাবানগুলা ২-৩ গোল নিয়ে আসছি প্রায় এ পর্যন্ত। তো এগুলা কাপড় কাচার জন্য দরকার হয়। তো এগুলা দিয়ে কেন আমরা কাপড় কাচি? এটার কারণ হচ্ছে কি জানো? এখানে আমাদের দেখো সাবানায়ন প্রক্রিয়ায় তুমি সাবান প্লাস গ্লিসারিন তৈরি হবে, ঠিক আছে। তবে বলা হচ্ছে এখানে তোমার অল্প পরিমাণে তেল বা চর্বি কিংবা ক্ষার রয়ে যাবে। তো যখন তেল বা চর্বি রয়ে যাবে তখন সেখানে তোমার পর্যাপ্ত পরিমাণে ফেনা উৎপন্ন হবে না। তার মানে কি তোমার ওই যে যে পরিষ্কার করার ক্ষমতা সেটা কম হবে স্বাভাবিকভাবে। এখন মনে করো তেল বা চর্বি ঠিকঠাক আছে, কম কম আছে, বাট ক্ষারটা বেশি থাকলো, মানে সাবান প্লাস গ্লিসারিনের সাথে অতিরিক্ত ক্ষার তোমার ওই বিক্রিয়া রয়ে গেছে, অতিরিক্ত ক্ষার তোমার ওই বিক্রিয়া রয়ে গেছে, তাহলে কি হবে? তাইলে ওই অতিরিক্ত ক্ষারের জন্য কিন্তু তো আমাদের ত্বকের ক্ষতি হয়। এবং এই গোল্লা সাবানটাতে যেটা আমরা কাপড় কাচার জন্য ব্যবহার করি, এটাতে কিন্তু অতিরিক্ত ক্ষার থাকে, মানে এই সাবানায়ন বিক্রিয়ায় অতিরিক্ত ক্ষার থাকে, যেটার জন্য এটা আমরা কাপড় কাচার জন্য ব্যবহার করি। এই ক্ষারটা মূলত আমাদের কাপড় কাচাতে ইউজ হয়। কাপড় কাচা মানে আমাদের কাপড়কে পরিষ্কার করতে সাহায্য করে। এই অতিরিক্ত ক্ষারটা কাপড় পরিষ্কার করতে সাহায্য করে। খেয়াল করে দেখবা, যারা মেয়েরা বা কাপড় ধো, তাহলে দেখবা যে এখানে অনেকক্ষণ ধরে এই সাবান দিয়ে কাপড় চোপড় দিলে আমাদের হাতটা কিন্তু তোমার কি বলে এটাকে মানে খুব আনইজি লাগে অনেকক্ষণ যদি আমরা এই সাবান ইউজ করি। তাহলে দেখবা আমাদের ত্বকের কিছুটা পরিবর্তন হচ্ছে, কারণ ত্বকের উপর কিছুটা ইফেক্ট করেছে আমাদের এই কাঠটা। এরপরে এই খাটটা ইউজ করে কিন্তু আমাদের কাপড় আবার পরিষ্কারও হয়, ঠিক আছে। এবং এই খাটটা, এই সাবানটা দিয়ে তুমি আবার গোসল করতে পারবে না, মানে এই খাটটা আমাদের মেনলি কাপড় কাচার জন্যই ব্যবহার করা হয়। এই খাটটা দিয়ে তুমি যদি তোমার ত্বকে ইউজ করো, তোমার দেহে ইউজ করো, ওই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দেহের পিএইচ এর সাথে ঠিকঠাক হবে না। মানে আমাদের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন পিএইচ লেভেল থাকে, আমাদের ত্বকের একটা পিএইচ লেভেল থাকে। ওই আমরা জানি আমাদের ত্বকের পিএইচ হলো কি অ্যাসিডিক, অ্যাসিডিক, যার কারণে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। আর তুমি যখন এখানে ক্ষার, ক্ষার মানে কি তার পিএইচ লেভেল 7 এর উপরে, আর আমাদের দেহের পিএইচ 5.5 সামথিং এমন। হ্যাঁ, আমাদের ত্বকের পিএইচ 5.5 এমন। তো তুমি যখন কার ইউজ করতেছো তাহলে তোমার দেহের পিএইচ এর বিপরীতে তুমি একটা স্টেপ নিচ্ছ। তো এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দেহের ত্বকের জন্য মোটেও ভালো হবে না এই সাবানটা ইউজ করা। আমরা যে টয়লেট সুপ বা লাক্স বা মেরিল ইউজ করা হয়, ওটা কিন্তু আমাদের দেহের জন্য ঠিকঠাক, মানে ওটা ওভাবেই তৈরি করা হয়েছে যেন আমাদের দেহের ত্বকের জন্য এটা ঠিকঠাক থাকে। আবার বিভিন্ন বেবি স্যুপ পাওয়া যায়, বেবি স্যুপ, হ্যাঁ মনে রাখবা, বেবি স্যুপ ছোট বাচ্চাদের জন্য আলাদা স্যুপ পাওয়া যায়, কারণ ছোট বাচ্চাদের ত্বকের পিএইচ আলাদা। হ্যাঁ, এটা মনে হয় এটা আরো অ্যাসিড, আরো মনে হয় এটা অ্যাসিডিকের দিকে যায় ছোট বাচ্চাদের। আবার বয়স্ক লোকেরই কিন্তু ত্বকের পিএইচ আলাদা, যদিও বয়স্ক লোকের আলাদা সাবান বা স্যুপ পাওয়া যায় না, বাট বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আলাদা বিভিন্ন সাবান পাওয়া যায়। আমরা যে ডাব সাবান ইউজ করি, এই ডাব সাবানে কিন্তু পিএইচ মোটামুটি লেভেলে কম দেয়া হয়, এবং এটা কিন্তু বেবিদের ইউজ করা যাওয়ার মতো, মানে বেবিরা ইউজ করতে পারবে। এটা বেবি স্যুপের মতো কাজ করবে অনেকটা। তো আমাদের এগুলো একটু মনে রাখবা যে যখন ক্ষার বেশি থাকে এই বিক্রিয়ায়, গ্লিসারিন বা সাবানের মিশ্রণের সাথে সাবানায়ন প্রক্রিয়ায় যখন অতিরিক্ত ক্ষার থাকবে, তখন সেটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হবে। আমরা যে বাংলা সাবান বলি ওটাতে এই ক্ষারটাই মূলত বেশি পরিমাণে থাকে আরকি। তো এজন্য সাবান তৈরি কারখানায় সঠিক অনুপাতে তেল বা চর্বি বা ক্ষার যোগ করতে হয়, যাতে তেল বা চর্বি বা ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে। কার্বক্সিল গ্রুপ অনেক বড় কার্বন শিকলের সাথে যুক্ত থাকলে এই যৌগকে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলা হয়। তাহলে আমরা জানি কার্বক্সিল গ্রুপ মানে কি, কার্বক্সিল মানে COOH। এই COOH যখন অনেক বড় কার্বন শিকল মানে আর, এই আরটা অনেক বড় মানে কার্বন 12 থেকে কার্বন 18, কার্বন 12 থেকে কার্বন 18, আমরা যখন স্টিয়ারেট বলবো কার্বন 17 হবে তখন। তাহলে অনেক বড় কার্বন শিকলের সাথে যখন যুক্ত থাকবে তখন এই যৌগকে আমরা উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলবো। ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল বা গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। তাহলে এই ফ্যাটি অ্যাসিডটা অ্যালকোহল বা গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে এটা এস্টার তৈরি করবে, সি ডাবল আর পাবো এক্ষেত্রে। তো উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন ট্রাই এস্টার তরল অবস্থায় থাকলে তাকে তেল, বা কঠিন অবস্থায় থাকলে তাকে চর্বি বলা হয়। তো এটা একটা মাথায় রাখো। আমাদের এই কার্বক্সিল গ্রুপটাকে আমরা যখন উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলবো, এখানে আমাদের কার্বক্সিল গ্রুপের কার্বন সংখ্যা 12 থেকে 18 হবে, এটা আমরা জানি। এই কার্বক্সিল গ্রুপের সাথে যখন তুমি ফ্যাটি অ্যাসিডের সাথে যখন তুমি অ্যালকোহল দিবা, সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড কিংবা কোনো অ্যালকোহল দিবা, তুমি যেটা পাবা সেটা হচ্ছে এস্টার। আর COO আর এরকম কিছু একটা তুমি টাইপ পাবা যেটাকে আমরা বলতেছি এস্টার।
ওই এস্টার যখন উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের ট্রাই এস্টার তরল, মানে এখানে তোমার উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে এই RCOOH এর সাথে যখন আর আর এই এস্টারটা ট্রাই এস্টার, মূলত এখানে তিনটা এস্টার একসাথে থাকবে। তো এই COORটা যখন একসাথে থাকবে তখন কি হলো, এই যে আর যখন একসাথে থাকবে, তখন যখন এরা তরল অবস্থায় থাকবে তখন তাকে আমরা বলবো তেল, যখন তারা কঠিন অবস্থায় থাকবে তখন তাকে আমরা বলবো চর্বি। এখন স্টিয়ারিক অ্যাসিড হলো প্রাণীদেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, আমাদের প্রাণীদেহের প্রাপ্ত, প্রাণীদেহের বলতে মানুষের চর্বি দিয়ে তো আর তোমার এই সাবান বানাবে না। তাহলে আমাদের প্রাণী বলতে আমাদের গরু, মহিষ, ছাগল, এদের চর্বিগুলো ইউজ করা হবে। তো আমাদের এই প্রাণীদেহের চর্বি থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের এই স্টিয়ারেটটা পাই। তো স্টিয়ারিক অ্যাসিড হলো প্রাণীদেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমরা জানি আমাদের ফ্যাটি অ্যাসিডটা দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা আমাদের মূলত এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আমরা জানি অসম্পৃক্ত যখন আমরা অ্যালকেন পড়েছি, অসম্পৃক্ত অ্যালকেন মানে কি, এখানে অ্যালকাইন হইতে পারে, অ্যালকিন হইতে পারে, মানে এখানে দ্বিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে। আর সম্পৃক্ত মানে কি, শুধু একক বন্ধন থাকবে। ঠিক আছে, তো এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন একক বন্ধন থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, বুঝে বুঝে পড়বা। যদি মুখস্থ করো তাহলে তাও মনে থাকবে না দীর্ঘদিন। আর যদি বুঝে বুঝে তারপর তুমি মুখস্থ করো, মাথায় রাখতে চাও, তাহলে তোমার অনেক দিন মনে মনে থাকবে, বুঝবাও বিষয়টা। তাহলে দেখো, আমাদের স্টিয়ারিক অ্যাসিড হলো প্রাণীদেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে স্টিয়ারিক অ্যাসিড ওয়ান কাইন্ড অফ ফ্যাটি অ্যাসিড, এটা যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হুইচ ডিরাইভস ফ্রম লিভিং বডি। এটা হচ্ছে প্রাণী দেহ থেকে আমরা পাই। প্রাণী দেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডই হলো স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড সংজ্ঞা আসলে এটা বলে দিবা। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন সম্পৃক্ত মানে একক বন্ধন, সম্পৃক্ত মানেই একক বন্ধন, কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না। যখন অসম্পৃক্ত বলবা ওই সময় বলবা এখানে দ্বিবন্ধন আছে। জলপাই থেকে যে তেল পাওয়া যায় তাকে অলিভ অয়েল বলা হয়। অলিভ অয়েল থেকে অলিক অ্যাসিড পাওয়া যায়। অলিভ অয়েল তো ছিল আসলে, অলিভ অলিভ মানে কি জলপাই। তো জলপাই থেকে আমরা যেই তেল পাই সেটা হচ্ছে আমাদের তোমার অলিভ অয়েল। তো অলিভ অয়েল থেকে অলিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, আজকে একটা জিনিস মাথায় রাখো তোমরা, আমাদের দু রকমের ফ্যাটি অ্যাসিড আছে। একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মানে এটা জানাটা জরুরি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো অসম্পৃক্ত মানে তো তোমরা জানো অলরেডি। অসম্পৃক্ত মানে হচ্ছে সেখানে দ্বিবন্ধন থাকবে, না হয় ত্রিবন্ধন থাকবে। আর সম্পৃক্ত মানে হচ্ছে শুধুমাত্র একক বন্ধন থাকবে, এতটুকু তোমরা জানো। আমি অনেক দিন ধরে এই যে জৈব যৌগ অধ্যায়টা পড়িয়েছি। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে একক বন্ধন থাকবে। সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা, এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা আমাদের দেহের জন্য ভালো। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা আমাদের জন্য কি, আমাদের জন্য ভালো। আর এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা আমাদের জন্য, আমাদের তারা এনিমি, ওয়ান টাইপস অফ এনিমি অফ আওয়ার বডি। মানে এরা হচ্ছে আমাদের জন্য শত্রুর মতো। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনোভাবেই আমাদের জন্য ভালো না। কেন? এরা আমাদের দেহের যে করোনারি আর্টারি আছে, আমাদের যে করোনারি আর্টারি, আমাদের দেহে মূলত প্রত্যেক আর্টারিতে এরা জমাট বাঁধতে পারে। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমাদের করোনারি আর্টারিতে এরা তোমার এই যে প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি করতে সাহায্য করে, মানে ব্লক সৃষ্টি করতে সাহায্য করে, মানে তোমার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। ওই যে বলে না, চর্বি জাতীয়, চর্বি বেশি খাইলে আমাদের হার্ট অ্যাটাক হয়, চর্বি বেশি খাইলে কোলেস্ট্রল জমে। এইটা মূলত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের জন্য। তো আমরা যে চর্বি খাও, ওই চর্বিটা কিন্তু একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ওই চর্বিটা একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের টাইপ হওয়াতে আমাদের এখানে এটা কিন্তু জমতে পারে, ফলে এটা প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি করে, আলটিমেটলি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। বাট সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেগুলো, এগুলো আমাদের জন্য অবশ্যই ভালো। মানে সব তেল খারাপ না, সব তেল তুমি খারাপ বলতে পারবে না। কিছু তেল অবশ্যই আমাদের জন্য খারাপ, তবে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যে তেল ওগুলো আমাদের জন্য ভালো। এখন এই অলিভ অয়েল বা অলিভ তেল আমরা যেটাকে বলছি, জলপাই থেকে যেই তেল, খুবই দামি তেল এটা। আমাদের যে ডক্টর জাহাঙ্গীর কবির, ওনার একটা চ্যানেল আছে, উনি উনি এগুলো বিক্রি করে, অলিভ অয়েল বা অলিভ অয়েলটা উনি বিক্রি করে, প্রচুর দাম এটার। আমি ওই দিন দেখলাম 20 লিটারের দাম মনে হয় বাংলাদেশে কত জানি, 20 লিটারের একটা বোতল, 20 লিটারের বোতল মনে হয় 80,000 না কত টাকা, 80,000 সামথিং এমন কিছু। মানে প্রতি লিটারের দাম অলমোস্ট তোমার 4-5 হাজারের দিকে। খুবই দাম এই অলিভ অয়েলের, কিন্তু জলপাই থেকে পাই আর কি, জলপাই থেকে যে আমাদের অলিভ অয়েলটা পাই। তো এই অলিভ অয়েলটা কিন্তু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই সুইটেবল, খুবই ভালো। এটা খাওয়াটা ভালো। তুমি স্বাভাবিক যে সয়াবিন তেল এগুলা না খাওয়ার চাইতে এই অলিভ অয়েলটা ভালো, বাট খুবই দাম। আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের খাওয়া তো পসিবল না।
তো অলিভ অয়েল থেকে অলিক অ্যাসিড পাওয়া যায়। এই অলিভ অয়েল থেকে আমরা কি পাবো? অলিভ অয়েল থেকে পাবো অলিক অ্যাসিড। অলিভ অয়েল থেকে পাবো অলিক অ্যাসিড। এই অলিক অ্যাসিডটা হচ্ছে অসম্পৃক্ত একটা ফ্যাটি অ্যাসিড। এখানে তোমার অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। লন্ড্রি সাবান বা ক্ষারে বা অন্যান্য অপদ্রব্য তুলনামূলক বেশি থাকে। তাহলে দেখো, লন্ড্রি সাবানের কাজ কি আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম বাংলা সাবানের উদাহরণ দিয়ে। লন্ড্রি সাবান মানে কি, লন্ড্রিতে কোন কাজে সাবানটাকে ইউজ করবে? লন্ড্রি তো আর ওই লন্ড্রিতে তো এটা আর গায়ে মাখবে না সাবানটা, এটা তো আর আমাদের বডিতে ইউজ করবে না। এই সাবানটা ইউজ করা হবে কাপড় পরিষ্কার করার জন্য। তাহলে লন্ড্রি সাবানে কাপড় পরিষ্কার করার জন্য আমাদের জানি ক্ষার একটা ভালো একটা আহ, আমাদের উপাদান কাপড় পরিষ্কার করার জন্য। তাহলে ওই সাবানে ক্ষারটা একটু বেশি দিবে তারা। সাবানটা এমনভাবে তৈরি করা হবে যে যেন ক্ষারটা একটু বেশি থাকে। তাহলে লন্ড্রি সাবানে, যেটা আমরা বাংলা সাবান বলছি, ওই লন্ড্রি সাবানে ক্ষার বা অন্যান্য অপদ্রব্য তুলনামূলকভাবে বেশি থাকে। এবং এতে সুগন্ধি বা জীবাণুনাশক পদার্থ যোগ করা হয় না। কেন যোগ করা হয় না? কারণ এখানে তো সুগন্ধি দিয়ে তুমি কি করবা? তুমি এটা তো কাপড় পরিষ্কার করবা শুধু। এটা তুমি যে গায়ে মাখবা না, তুমি যে গোসল করে বের হওয়ার পরে সুগন্ধি, আমাদের যখন আমরা গোসল করি আমাদের গা থেকে সুগন্ধি বের হওয়াটা আমরা উপভোগ করি। বাট এখানে তুমি কাপড় কাচার পরে সুগন্ধি বা কাপড় থেকে সুগন্ধি বের হলে আর কি হবে? তো এটা কিন্তু আমরা ইয়ে করি না। লন্ড্রি সাবানে ক্ষারের পরিমাণ তুলনামূলক বেশি থাকে, তবে এখানে কোনো সুগন্ধি বা জীবাণুনাশক পদার্থ যোগ করা হয় না। বাট প্রসাধনী সাবান, যেটা আমরা টয়লেট সোপ হিসেবে ইউজ করব, ওই সাবানে কিন্তু ক্ষার এবং অন্যান্য অপদ্রব্যের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। ক্ষার অবশ্যই কম থাকা উচিত, কারণ আমাদের দেহের পিএইচ এর অ্যাপ্রক্সিমেট হওয়া দরকার। ওই ক্ষারটা আমাদের দেহের পিএইচ এর অ্যাপ্রক্সিমেট আমাদের দেহের জন্য, বডির পিএইচ এর জন্য সুইটেবল হওয়া দরকার। এবং যার কারণে এখানে পিএইচ এর ভ্যালুটা ওই লেভেলে মেনটেন করা হয়। এবং অন্যান্য উপদ্রবের পরিমাণও তুলনামূলকভাবে কম থাকে। এবং এখানে আমাদের প্রসাধনী সাবানে সুগন্ধিকারক পদার্থ বা জীবাণুনাশক পদার্থ যোগ করা হয়। অবশ্যই এখানে আমাদের জীবাণুনাশক পদার্থ যোগ করা হবে। জীবাণুনাশক পদার্থ যোগ করার কারণে আমাদের, আমরা যে দেখো না, আমরা ওই যে সাবান ইউজ করছিলাম কোন সময়ে, করোনা ভাইরাসের সময় আমরা প্রতিদিন বাসায় এসে সাবান ইউজ করছি। ওই সাবানটা কেন ইউজ করছি জানো? দেখো আমি বলি, এই জায়গায় মনে হচ্ছে এটা একটা করোনা ভাইরাস, হ্যাঁ, এটা একটা করোনা ভাইরাস। তো এটা একটা যদি করোনা ভাইরাস হয়, এই করোনা ভাইরাসের এই জায়গাটাতে একটা এদের একটা আবরণ থাকে, হ্যাঁ, ক্যাপসিউল থাকে, ক্যাপসিউল, হ্যাঁ, ক্যাপসিড বলা হয়। তো এই ক্যাপসিউলটা মূলত, এটা হচ্ছে তোমার একটা লিপিড জাতীয় পদার্থ, হ্যাঁ, এটা একটা কি, এটা একটা লিপিড জাতীয় পদার্থ। তো এটা হচ্ছে মূলত হাইড্রোফোবিক। এটা কি? এটা হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিক মানে কি জানো? ফোবিক মানে হচ্ছে ভয়। হাইড্রো মানে হচ্ছে পানি। পানি, পানি মানে পানিকে সে ভয় পায়। মানে সে পানি বিকর্ষী, এক কথায় সে কি, পানি বিকর্ষী। মানে এটা যদি করোনা ভাইরাস ধরো, করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, কারণ এর জিনগত উপাদান হচ্ছে আরএনএ। তো এখানে আমাদের প্রোটিনের একটা আবরণ থাকবে, প্রোটিনের আবরণ উপরে একটা লিপিডের আবরণ থাকবে। ওই লিপিডের আবরণে আমাদের এখানে হাইড্রোফোবিক, এই লিপিডের আবরণটা কেমন, হাইড্রোফোবিক, মানে এটা পানি বিকর্ষী, এটা পানি সহ্য করতে পারবে না। তো এখানে তুমি যখন এই লিপিডের আবরণের সাথে এই সাবানের জীবাণুনাশক পদার্থ যেটা আছে, ওই জীবাণুনাশক পদার্থ এখানে বিক্রিয়া করবে, এই লিপিডের আবরণটাকে সে ডেস্ট্রয় করবে। হ্যাঁ, এই হাইড্রোফোবিক অংশটাকে সে ডেস্ট্রয় করবে। এই জীবাণুনাশক অংশের কাজ হচ্ছে এই হাইড্রোফোবিক অংশটাকে ভেঙে দেয়া। হাইড্রোফোবিক অংশটাকে ভেঙে দেওয়া বা ডেস্ট্রয় করা। যখনই হাইড্রোফোবিক অংশ ডেস্ট্রয় করে দিবা, এখানে যে জিনগত উপাদান এটা স্বাভাবিক থাকতে পারে না, আলটিমেটলি করোনা ভাইরাসটা বা ভাইরাসটা মারা যায় বা ডেথ হয়। এই জন্য আমরা দেখেছি, আহ, আমরা করোনার সময় তো এটা খুব বেশি, বাসায় যখন ঢুকতাম সাবান দিয়ে হাত পরিষ্কার করতাম, বা হাত ধোয়ার একটা নিয়ম ছিল তখন, তাই না? তো এখানে আমাদের অবশ্যই জীবাণুনাশক পদার্থ যোগ করতে হবে। ওই জীবাণুনাশক পদার্থ আমাদের সুরক্ষা দেয়। এবং সুগন্ধিকারক পদার্থ ইউজ করতে হবে। সুগন্ধিকারক পদার্থটা আমাদের আহ, ভালো অনুভূতি আনে আমাদের এই সাবানগুলো ইউজ করার পরে। তাহলে এটা মোটামুটি খুবই সহজ বিষয় বলা যায়। আমরা খুবই কমপ্লেক্সিটির দিকে যাই না এখনো, আমরা এখন কোনো আহ, ইয়েতে যাই না, মেকানিজমে যাই না। আমাদের কিছু মেকানিজম আছে, পরিষ্কারের মেকানিজম। আমরা জাস্ট উপর উপর কথাবার্তাগুলো পড়লাম, ঠিক আছে? বুঝছো কিনা এতটুকু প্রত্যেকে?